বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আমার যে দুজন আজকে অতিথি দুজনই আপনাদের অত্যন্ত পরিচিত, দুজনই সাবেক সংসদ সদস্য এবং সব সংসদ সদস্য সংসদ এবং সংসদের বাইরের জগৎকে আলোকিত করেন না। ওনারা মোটামুটি ভাবে সংসদকে আলোকিত করবার চেষ্টা করেছেন, সরব ছিলেন, সক্রিয় থাকবার চেষ্টা করেছেন, কিন্তু দুজনই নিজ দলের কাছে আমার ভাষায় পরিত্যাজ্য, ওনাদের ভাষায় পরাজিত এবং একজনের ভাষায়, দুজন অবশ্যই বিষয়ে একমত হয়েছেন কিনা আমি জানি না, বীর পলাতক। আমার বাবা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ গোলাম মাওলা রনি, ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবসরপ্রাপ্ত মেজর মান্না। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। কতটা একমত আপনি বক্তব্যের সঙ্গে গোলাম মাওলা রনি? না, আমি আসলে আক্তার ভাইয়ের সঙ্গে একমত নই। পরিত্যাজ্য শব্দটি আমার না, পলাতক এবং পরাজিত শব্দটিও না। আমি আক্তার ভাইয়ের জন্য আমি দ্বিমত পোষণ করি, আমার জন্য তো বটেই। এর কারণ হলো যে চলমান রাজনীতি যেভাবে চলছে, ঠিক সেই রাজনীতির ক্ষেত্রে আমার যে দল বাংলাদেশ আওয়ামী লীগের এখন যারা শীর্ষ পর্যায়ে আছেন, ক্ষমতার খুব কাছাকাছি, তাদের অনেকের কর্মকাণ্ড, চিন্তা চেতনা এবং তাদের অ্যাক্টিভিটিস হয়তো আমি পছন্দ করি না এবং তাদের সঙ্গে আমি প্রতিযোগিতায় যাই না। কিন্তু প্রতিযোগিতায় যদি আমি তাদের সঙ্গে যেতাম তাহলে ফলাফলটা কেমন হতো সেটা আসলে ভাববার বিষয়। কিন্তু আমি তাদের সঙ্গে প্রতিযোগিতায় যাইনি বলেই আমি আমার সম্মানজনক অবস্থানে দূরে আসছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আমি তাদের সঙ্গে পরাজিত হব কেন, কি বিষয় নিয়ে পরাজিত হব? লেখাপড়া, শিক্ষা দীক্ষা, মান মর্যাদা, জ্ঞান গরিমা, চরিত্র, আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, আমি কিভাবে তার সঙ্গে পরিচিত হব? এলাকার জনপ্রিয়তা, সাংগঠনিক ক্ষমতা, আমি তো মনে করি না। দ্বিতীয়ত হলো রাজনীতি জীবন এবং যৌবনের সব ক্ষেত্রেই কখনো কখনো জোয়ার আসে, কখনো কখনো ভাটা হয়, কখনো পূর্ণিমার চাঁদ আসে, কখনো অমাবস্যার অন্ধকার চলে আসে প্রত্যেকটা মানুষের জীবনে। আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নিজের মুখের বক্তব্য, উনি যখন জেলে ছিলেন উনি বললেন যে আমার মনে হতো আজকেই বোধহয় আমার জীবনের এই দিনটি শেষ এবং আমি বোধহয় আর কখনো ঘুরে দাঁড়াতে পারবো না। এই হতাশা স্বয়ং প্রধানমন্ত্রীর মধ্যে। সেই দিক থেকে আমি যদি মনে করি, আক্তার ভাইকে বলবো না, আমি আজকে 2 বছর যাবৎ সংসদ সদস্য নই। একবারের জন্য আমার মনে হয়নি যে আল্লাহর ওয়াস্তে বলছি যে আমি যে সংসদ সদস্য নই এর বিনিময়ে আমার কোনো ক্ষতি হয়েছে বা আমি খুব মন্দ অবস্থানে আছি। বরং মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা, এমনকি যারা সংসদ সদস্য আছেন কিংবা খুব পাওয়ারফুল মন্ত্রী মহোদয়রা আছেন, তাদের অনেকের সঙ্গে যখন দেখা সাক্ষাৎ হয় তারা আমাকে যে কথাগুলো বলেন তাতে তারাই বলেন যে আমি ভালো আছি, ইলেকশন না করে আমি ভালো আছি। থার্ডলি হলো যে আমার নিজের ভিতরে এতটা হীনমন্যতা হয়নি যে আমি একেবারে পরাজিত হব বা আমি পচে গিয়েছি। আমি মনে করি যে রাজনীতি যদি একটা প্রফেশন হয়, পেশা হয়, সেই পেশায় টিকে থাকার জন্য কিছুটা যোগ্যতা দরকার হয় এবং যাদের মধ্যে ন্যূনতম এই যোগ্যতাগুলো না থাকে তারা পচে যায়, তারা পরাজিত হয় এবং তারা উপেক্ষিত হয়, লাঞ্ছিত হয় এবং অপমানিত হয়। এবং আপনি একটা মানুষের ভিতরে যদি সহজাত নেতৃত্বের গুণাবলী থাকে, শিক্ষা থাকে, দক্ষতা, মানুষকে ভালোবাসার কৌশল থাকে এবং মানুষের পক্ষে কথা বলার সৎ সাহস থাকে, তাহলে সে মানুষ কোনো রাজনৈতিক পদ এবং পদবিতে থাকুক বা না থাকুক, তিনি সম্মান এবং মর্যাদার যে জায়গাটাতে থাকতে পারেন, একটি মানুষ সারা জীবন রাজনীতি করে সেই জায়গাটা স্পর্শ করার ক্ষমতা রাখেন না, ক্ষমতার পাদপীঠে থেকে। এটি হলো যে ব্যক্তি গোলাম মোল্লা রনিকে এদেশের আপামর জনসাধারণকে শ্রদ্ধা করে না অশ্রদ্ধা করে, চোর হিসেবে জানে না সাধু হিসেবে জানে, তাকে কি নির্বোধ হিসেবে জানে না জ্ঞানী হিসেবে জানে, কিংবা তাকে কি চরিত্রবান হিসেবে জানে না চরিত্রহীন হিসেবে জানে। ঠিক এই প্রশ্নগুলোর হা এবং না এর মধ্যেই কিন্তু আমার সফলতা এবং আমার ব্যর্থতা। তো সেই দিক থেকে আমার সিক্স সেন্স যেটি বলে সেটি হলো যে আমি জনগণের মধ্যে আগে যেভাবে ছিলাম এই পরিবর্তিত পরিস্থিতিতে অতীতের যে কোনো সময়ের চাইতে ভালো আছি এবং সুন্দর অবস্থানে আছি। ব্যক্তি গোলাম মোল্লা রনি এই 2015 সনে আজকের এই সেটে বসে সব দিক থেকে, আমার পরিবারের দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে, শরীর স্বাস্থ্যের দিক থেকে, মন মানসিকতার দিক থেকে, পপুলারিটির দিক থেকে, সোশ্যাল কানেকশনের দিক থেকে, ইন্টারন্যাশনাল কানেকশনের দিক থেকে, দক্ষতা এবং অভিজ্ঞতার দিক থেকে এমপি গোলাম মোল্লা রনির সাথে অনেক অনেক ভালো অবস্থানে আছে। জি, মেজর মোহাম্মদ আখতারুজ্জামান ছিলেন, আছেন এবং থাকবেন। সংসদে নেই, দলে নেই, দলে আছেন কি নেই বোঝা যায় না। আমি বলেছি পরিত্যাজ্য, আপনি বলেছেন এটা কি ব্যঙ্গ করে বলেছেন কিনা পলাতক বা পরাজিত, যাই হোক
কিন্তু আছেন, এটি আবার একটি রহস্যময় যে আওয়ামী লীগ কিংবা বিএনপির মতো রাজনৈতিক দলে সঙ্গে যুক্ত থেকে সেই দল থেকে দূরে সরে গিয়ে কিংবা দলে থেকেও না থাকার মতো করে অনেক বছর টিকে থাকা রাজনৈতিক অঙ্গনে বা সমাজে, এটা দুরূহ ব্যাপার। সো এই রহস্যটাও যদি শুনতে চাই, আর বাকিটা তো প্রশ্ন থাকবেই। আমি ধন্যবাদ আপনাকে। আমি গোলাম মোল্লা রনির আত্মবিশ্লেষণ, আত্মপক্ষ সমর্থন বা নিজেকে এখনো বলার কথা বলেছেন যে আপনি আপনাকে যেটি বলেছেন এই কথা বলার মাধ্যমে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে এগুলো বলার প্রয়োজন পড়লো কেন? এই যে বলার প্রয়োজনীয়তা, এই যে বলাটা, এটা কেন প্রয়োজন পড়লো? আমি ভালো, এটা আমাকে বলতে হবে কেন? আমি খারাপ ইচ্ছা করে বলেন ওনাকে, আমরা প্রশ্ন করি। আমি খারাপ, অডিয়েন্স সবাই সমান না, সিভিক সেন্স একটা, আমি খারাপ, এটা আমাকে বলতে হবে কেন? দেখেন, আমাদের বর্তমান সমাজে একটা প্রচলিত এখন নিয়ম হয়ে গেছে, যেটা আমি ভাঙার চেষ্টা করতেছি প্রাইমারি, এখন আমি গেলে বলি না, যখন লোকটা জানাজা হলে, ভালো কি মন্দ সেটা বড় কথা নয়, সে জানাজায় আসবে লোক অনেক, সেখানে এসে প্রায় 15-20-25 মিনিট অনেকে বক্তব্য দেবেন, বক্তব্য দিয়ে সব ভালো ভালো কথা বলবেন। আমি গত প্রায় 7-8 বছর ধরে যত জানাজায় যাই, আমি বিনয়ের সঙ্গে বলি যে না ভাই, আমি এখানে বক্তব্য দিতে আসি নাই। আমার ফিলোসফি, আমার এটার পক্ষে বক্তব্য হলো যে আমি যদি তাকে ভালো বলতে চাই, তাহলে সেটার জন্য আলাদা ওকেশন আছে। আমি তার জন্য একটু আলোচনা করতে পারি, বসতে পারি, কথা বলতে পারি। কিন্তু এখানে মানুষ আসছে জানাজা পড়ার জন্য, রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, জানাজা কোনো কাভার্ড কিছু জানা না, সেখানে মানুষের প্রতি আমরা দয়া করতেছি। একটি মানুষকে বড় করতে গিয়ে হাজার হাজার মানুষকে আমি কষ্ট দিচ্ছি। এটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা কাজটা সঠিক করছি না। আসি আমার ব্যক্তিগত পর্যায়ে, হয়তো আমি মারা গেলে এরকম জানাজা আইসা রনি সাহেব বলবেন যে অত্যন্ত সফল ব্যক্তি ছিলেন, উনি জীবনে এই করেছেন, সেই করেছেন, অনেক কিছু কথা বলবেন। কথা বলবো, আমার বিপদের সময় তিনি উচ্চ স্বরে তৃতীয় মাত্রা এসে আমার পক্ষে কথা বলেছেন। কথা বলেছি, চেষ্টা করেছি, এবং জীবনে যাই হোক, মানুষের বিপদের সময় যেতে না পারলে সুখের দিনে লাভ না। অবশ্যই অবশ্যই। আমি যে কথাটা বলতে চাই যে প্রতিটা কাজের ডেফিনিশন কি? যে কোনো কাজে শক্তি প্রয়োগ করে পরে এটাকে স্থানান্তর হতে হবে, এটা পরিবর্তন হতে হবে, রূপের পরিবর্তন হতে হবে, স্থানের পরিবর্তন হতে হবে, সময় পরিবর্তন হতে হবে। যদি পরিবর্তন করতে না পারেন তাহলে কাজটা হলো না। আপনি সারাদিন চেষ্টা করতে পারেন, আমি এই ঠেলে এটাকে সহায়তা না পারি তাহলে কিন্তু কাজ হলো না। রাজনীতিতে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কিছু করতে পারিনি। তো আমি সে 91 সন থেকে আজ পর্যন্ত রাজনীতির বিভিন্ন টার্নিং পয়েন্ট আমি দেখেছি, যে সেই টার্নিং পয়েন্টে কিন্তু আমি সবার সঙ্গে যাইনি। সবাই যেদিকে গেছে আমি কিন্তু সেদিকে যাইনি। আমি কিন্তু সেখানে বলছি না এটা যাওয়া ঠিক হবে না, এটা এভাবে আসেন, এটা এভাবে করেন, কিন্তু পারি নাই। এবং এটা আমার লিখিত রেকর্ড আছে বলে মানুষ জানে, মানুষ বুঝে। ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমার ব্যক্তি তো আমার স্বাধীনতা অনেক কিছু আছে। আমি একটা ব্যক্তি হিসেবে আমার যা ভালো লাগবে, যা সুখ লাগবে, আমার যা খাইতে ইচ্ছা করবে, যা করতে ইচ্ছা করবে, সেটা আমি করবো, সেটা আমার ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত প্রয়োজনের জন্য। কিন্তু আমি যখন জনসেবা করতে যাব, জনগণের জন্য কিছু করতে যাব, তখন আমি দেখবো জনগণের জন্য কোনটা প্রয়োজন। মনে করেন আমার কলেজের একটা প্রিন্সিপাল বা কলেজের আমি স্কুলের টিচার আছে, তারা কলেজের সময় মতো আসবে না, আমি কি তাকে আদর করবো না, তাকে ধন্যবাদ জানাবো না, তাকে অকথ্য ভাষায় বা কখনো কখনো খারাপ ভাষায়, কখনো কখনো ভদ্র ভাষায় বিভিন্ন ভাবে তাকে বলবো, শেষ পর্যন্ত হয়তো তাকে আমার চাকরি থেকে চ্যুত করতে হবে। সেখানে মেনে নেবে, মেনে নিতে পারবে? সে তখন আমার বিরুদ্ধে অভিযোগ করবে, উনি ওই এই কথা বলেছিলাম, ওই কথা বলেছিল, উনি আমাকে এই বিষয়ে কথা বলেছিল, আমি এই বিষয়ে রাজি হইনি বলে উনি আমাকে এটা করেছেন। কিন্তু উনি যদি মাসের পর মাস, বছরের পর বছর কলেজে সময় মতো আসে না, এই রেকর্ডটা উনি ঘুরাবেন কি করে? এটা কলেজের টিচাররা সময় মতো কলেজে আসেন না, আর আমি অ্যাকশন নিতে গেলে তো রিঅ্যাকশন আসবে। এই যে কদিন আগে একটা ঈদের বাজার আমার এখানে হয়েছে, কুরবান ঈদের বাজার স্কুলের মাঠে হবে। আমি বলছি স্কুলের মাঠে হইতে হলে এটা ফ্রি বাজার হবে, কারণ স্কুল টাকা নিতে পারে না। কিন্তু চেয়ারম্যান মেম্বার সাহেব যারা আছেন, তারা বেস্টের ইন্টারেস্ট, তারা বলছেন না, আমরা স্কুলে কিছু টাকা দিয়ে দিব। আমি স্কুলকে টাকা দেওয়া দরকার নাই, এবং সেই বাজারটা আমি করতে দেই নেই। না দেওয়াতে কি হয়েছে? তারা তো তাদের স্বার্থে হানি হয়েছে। তারা কেমন ভালো বলছে? তারা বলছে উনি একঘেয়েমি করেন, উনি কারো কথা শুনেন না, উনি স্কুলে টাকা খেয়ে ফেলতেছেন, উনি এইটা করে ফেলতেছেন, উনাকে আমরা আরো বেশি টাকা দিতাম। কি তাহলে কি হচ্ছে? অর্থাৎ
ওইখান থেকে সরাই দিতে পারে আমাকে, তাহলে কি হবে? তাহলে ওই লোকগুলো বাজারটা খেতে পারবে। তখন আমি যদি বলি যে রনি সাহেব খুব ভালো মানুষ, কিন্তু উনি ওই চেয়ারে বসা উচিত না, তাহলে কি জাস্টিফাই হবে? অবশ্যই না। আমাকে বলতে হবে রনি সাহেব চ্যানেল আইতে এসে কিছু কথা বলতে পারে না, উনি একটা কথা জানে না, কিছু বলতে পারে না, ওনাকে ভাই কেন আপনি প্রতিদিন ডাকেন? তাহলে কি হবে? আগে তো তাকে করতে হবে। আমি যেটা বলি রাজনৈতিক ভাবে আমি মনে করি পরাজয়টা তো একটা পার্ট অফ দি লাইফ। যীশু খ্রিস্ট যখন মারা গেছিল তখন তো পরাজিত মারা গেছিল, যদি পরাজিত না হতো তারা নিশ্চিত কুশবিদ্ধ করতে পারতো না। বীর পলাতক বলেছেন। হ্যাঁ, বীর পলাতক। যীশু খ্রিস্ট কিন্তু ওই দিন মৃত্যুটাকে আলিঙ্গন করেছে। কর্নেল তাহের কিন্তু মাথা উঁচু করে ফাঁসি নিয়েছে, কিন্তু আচ্ছা সালাউদ্দিন কাদের চৌধুরী হেরে গেছে, প্রচন্ড হেরে গেছে যখন উনি মার্সি পিটিশন চেয়েছে। আমি যে অপরাধের জন্য মার্সি পিটিশন চাবো, তাহলে আমি সেই অপরাধ দিয়ে কথা বলবো না। এখানে পার্থক্য মানুষের। অবশ্যই আমি I had all the respect for সালাউদ্দিন কাদের চৌধুরী, কিন্তু উনি রিভিউ পিটিশন চেয়েছেন, তখন মনে হয়েছে এই সমস্ত দেখানো ঠিক হয় নাই। না, কিন্তু রিভিউ করতে অসুবিধা কি? আমার একটা মৃত্যু গ্রহণ করতে অসুবিধা কোথায়? না না, মৃত্যু আমি 71 সনে যা করেছি আদালতে লড়বার প্রয়োজন ছিল না, অভিযোগের মৃত্যুদণ্ড তাই তো উচিত ছিল না। সেটা কেন উচিত হবে? কেন হবে না? কারণ সে তো জানে কি করেছি, সে তো জানে তার ভবিষ্যৎ কি। রাজনীতিবিদ না জানে তাহলে কি হবে? রাজনীতিবিদ হিসাবে কিন্তু সেটা তাহার জানতো না। তাহারও তো মামলা লড়েছেন। কলেজ তাহার তো জানতো, কিন্তু কলেজ তাহার তো সেই মৃত্যুটাকে গ্রহণ করেছে। এখন রিভিউ পর্যায়ে আছে বোধহয়, এখনো আমি যাচ্ছি যে কষ্টটা হয়েছে যে আমি একটা কাজ করেছি, ভালো কি মন্দ সেটা আগে আমি বিচার করব। আমার তো সব ভালো তো ভালো হবে না। আজকে বাংলাদেশে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুরস্কার দিচ্ছেন আপনারা, আমি নিজেও সেদিন বিসিসিআই প্রোগ্রামে যেতে বাধ্য হয়েছি, গিয়েছি, কারণ যেহেতু এমপি হিসাবে সম্মান করেছি, জায়গায় বসছি, তার পিছনে বসবো কেন? বুঝছেন না? কারণ ওখানে তো যে মন্ত্রী 20 জন আছে, 2-4 জন 5 জন ছাড়া তো বাকিদেরকে আমি এখনো মনে করি না যে তারা তাদের চেয়ে নিচে নেমেছি, সেটা যেটা উনি বললেন। কিন্তু সেখানে বিষয়টা হলো যে কিন্তু আমার দল তো সেটা নিচ্ছে না। একটা মেজরিটি অফ দ্য পিপুল তো তার এই পুরস্কারটাকে টিটকারি মারতেছে, মস্করা করতেছে, সেটাকে প্রকাশ্যে বলতেছে। কিন্তু প্রতিটা কাজের কিন্তু দুইটা চিত্র আছে, একজন ভালো বলতেছে, একজন খারাপ বলতেছে। কাজে আমি যেটা মনে করি সেটা হচ্ছে, যেহেতু আমি আমার পরিবর্তন করতে পারলাম না, আমি এই আপনি পরে কথা বলবেন, এই সাহায্যের কথা উঠেছে, আমি একবার বলে যাই। 1991 সালে নির্বাচন করে যখন জয়ী হয়ে আসলাম, তখন কিন্তু আমাদের একটা ফুরফুরা মেজাজ, গণতন্ত্রের বিকাশ হচ্ছে। তখন আমরা 142টা সিট পেয়েছিলাম। সরকার গঠন করার জন্য আমাদের দরকার আর মাত্র 9টা সিট, তাহলে আমরা নিরঙ্কুশ সংগ্রাম করতে পারি। এই 9টা সিটের মধ্যে আমাদের কাছে তখন ছিল 11টা সিট ছিল প্রগতিশীলদের, অর্থাৎ সিপিএম, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, তারপরে হলো ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র, সবগুলো মিলে ছিল 11টা। তাহলে আমরা 144টা হয়ে যাই, 153 হয়ে যাই, আমরা কিন্তু সরকার গঠন করতে পারতাম। কিন্তু হঠাৎ করে শাহাবুদ্দিন সাহেব, এত সম্মানী ব্যক্তি, উনি কোনো প্রিয়াম্বল ছাড়া, কোন রকম ছাড়া উনি পট করে বলে ফেললেন যে সংসদে কে সিঙ্গেল মেজরিটি হয়েছে, সংখ্যাগরিষ্ঠ কে হয়েছে সেটা আমার জানা নাই। এতে একটা বিশাল কনফিউশন তৈরি করে দিল। অথচ সংবিধানে বলা আছে তিনি সংসদের যে কোনো একজন সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আহ্বান জানাতে পারবেন, এবং তিনি পরবর্তী 6 মাসের মধ্যে সংসদের সংখ্যাগরিষ্ঠ আছে এরকম প্রমাণ করতে হবে। এই শাহাবুদ্দিন সাহেব কিন্তু ইচ্ছে করে শেখ হাসিনাকে বলতে পারতেন যে আপনি সরকার গঠন করেন, সে সরকার গঠন করে চেষ্টা করতে পারতো বিএনপিকে হাতে আনা যায় কিনা বা পক্ষে আনা যায় কিনা, কারণ বিএনপিকে হাতে নেওয়া ছাড়া তার তো কোনো বিকল্প ছিল না। অথবা সরাসরি বিএনপিকে বলতে পারতো ঠিক আছে আপনি প্রধানমন্ত্রী হন, আপনি শপথ নেন, 6 মাসের মধ্যে সংঘর্ষ দেখান। তাহলে কিন্তু আজকের এই যে আমাদের স্বাধীনতা বিরোধীর যে একটা চক্র, এই যে আজকে 30 বছরের লিগাসি, আমরা যে 30 বছরের যে জিনিসটা একটা করে আসছি, দেশটাকে বিভক্ত করেছি বিভিন্নভাবে, এই সমস্ত হয়েছে, যুদ্ধাপরাধী হয়েছে, ভীষণ অনেক কিছু পরিবর্তন হয়েছে, এই পদ্মার পানি অনেক বেশি ঘোলা হয়েছে বা অনেকে বলে পরিষ্কার হয়েছে, যার যে দৃষ্টিভঙ্গিতে হচ্ছে। কিন্তু এটা সৃষ্টি হলো কখন? ওই একটা দিনে
অথচ শাহাবুদ্দিন সাহেব একজন সম্মানীয় ব্যক্তি, কিন্তু আমার চোখে উনি সম্মানীয় ব্যক্তি নন। কেন নন? একটি মতো বক্তব্যের জন্য। আমি শাহাবুদ্দিন সাহেবকে কথাটা বলেছি, কিশোরগঞ্জ জনসভায় প্রকাশ্যে বলেছি, বিচারপতি শাহাবুদ্দিন আপনার বিচার যারা কমিটি জনতা জানবে। শাহাবুদ্দিন সাহেবকে শ্রদ্ধা করি, সম্মান করি। তার মেয়ে মারা গেছে সেদিন, আমাদের ওই জগন্নাথ কলেজের এক সগীর মারা গেছে, ম্যাডাম সগীরের জানাজায় গেছে, সুলতানা ওই সিতারা বেগম জানাজায় যায়নি। আমি পাবলিকলি আমি পেপারে কন্ডেম করেছি, প্রতিবাদ করেছি যে ওনার এই কাজটা অন্যায় হয়েছে। কিন্তু তারপরেও আমি মানুষের বিচারের মানদণ্ডে আমি কিন্তু জাস্টিস শাহাবুদ্দিনকে ওই বক্তব্যের জন্য কখনোই ক্ষমা করব না। ক্ষমা করবো এই জন্য যে উনি জাস্টিসটাকে বিভক্ত করে দিয়েছেন সেদিন, উনি না করলে পারতেন। এই ঐতিহাসিক ঘটনা ঘটেছে। তো কাজে এই জন্য বলছি ভাই, আমরা দুজন আজকে ইন্ডিভিজুয়াল, আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল, এখন ব্যক্তি। এখন রাষ্ট্রের জন্য আপনার আমার সুন্দর ইন্ডিভিজুয়াল আপনারা, কিন্তু আপনারা দুজন তো দল থেকে পদত্যাগ করেছেন বলে আমাদের জানা নেই। আপনাদের দুজন কালকে আমি জো বাইডেনের ওই যে পদত্যাগ মানে প্রেসিডেন্ট করবো না, ইন্টারভিউটা দেখার ইচ্ছা হলো। কি সুন্দর ভাবে রাষ্ট্র প্রেসিডেন্ট, স্টিল প্রেসিডেন্ট, সে কিন্তু পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে। সে একবারও কি জানে জো বাইডেনের সামনে যায়, বাইডেনের সামনে যায় না, একবারও যায় নাই। আসার সময় পিছিয়ে পিছিয়ে আসছে, যাওয়ার সময় পিছিয়ে পিছিয়ে গেছে। ওই সময় এই নাটক ফাটক করে অনেক কথাবার্তা বলে বলছে যে তার ফ্যামিলিকে দায়ী করে, ফ্যামিলি তার ছেলের জন্য ইলেকশন করবে, ছেলেকে করাবে, এগুলো করে শেষ পর্যন্ত বলছে আমি করব না। কিন্তু সারা আমেরিকানবাসী কন্ডেম করছে তাকে। তারা বলছে হোয়াই নাও, হোয়াই ইউ আর টেলিং ইট টুডে। তার এই বক্তব্যটা কিন্তু আমেরিকানবাসী গ্রহণ করে নাই। অনেক মানুষ বলতেছে যে তুমি চিটিং করতেছো, তুমি এটা কি করতেছো এটা। এবং ওই যে সিএনএন এর একদম প্রকাশ্যে সংসদ বলে ফেলছে দেশে যে কথাটা এখন বলছে সেটা আরো আগে বলা হচ্ছে। হোয়াই নাও? এখন পরিস্থিতি আমরা রাজনীতি করি, আমাদের আজকের বক্তব্য কিন্তু আগামী দিনের জন্য। আমরা কিন্তু অতীত ইতিহাস নিয়ে আমরা পর্যালোচনা করতে পারবো না। অতীত ইতিহাস নিয়ে যদি আমরা বলি, আমরা কিন্তু ওই পোস্টমর্টম করার জন্য আসিনি, আমরা ফিউচার, হাউ টু গাইড ফিউচার। কাজে আপনি যে কথাটা বলছেন, আমাদের সমাজে আমাদের পক্ষে লোক আছে, বিপক্ষে লোক আছে, আমাদের অনেক কিছু ভালো বলে, অনেক কিছু খারাপ বলে। অনেক মানুষ যখনই আমাদের দ্বারা কেউ মানে আঘাতপ্রাপ্ত হয়, যখন কেউ বাধাপ্রাপ্ত হয়, যখন কেউ মনে করে যে লোকটার জন্য আমি পারতেছি না। যেমন এই আমার কাকতালীয় ভাবে গত পরশুদিন আমার স্কুলের একটা ছেলে, বাচ্চা ক্লাস 6 একটা মেয়ে, যাওয়ার সময় ওই যে উত্তপ্ত করে এক ছেলে ধরছে। দেখা গেল সমস্ত বিভাগ হয়ে গেছে। চেয়ারম্যান মেম্বার সাহেবরা, বিচারক সাহেবরা বলছে তাপস করে দিই। কিন্তু আমি স্কুলের সভাপতি, আমার প্রায় 1400 ছেলে মেয়ে স্কুলে পড়ে। আমি একটা মেয়েকে হাত দেওয়ার জন্য আপোষ করে ফেলি, তাহলে আগামীকালে কিন্তু এটা বাড়বে। আমি গত 3 দিন ধরে হ্যামার করতেছি না, এটা অ্যাকশন নিতে হবে। পুলিশ আমার সাথে কোঅপারেট করতেছে, যাচ্ছে। কিন্তু দেখেন আমার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যাকে আমি সদস্য বানিয়েছি, ইনি রাত্রেবেলা গেছেন আপোষ করে ফেলতে, এবং আপোষের জন্য আমার প্রতিদিন টেলিফোন আসতেছে। এবং এই যে আমার দেখেন সমাজের ভালো কাজ করতে গেলে কিন্তু একটা পক্ষ, ওই যে দুইটা ছেলে এখন পুলিশরা আক্রান্ত হবে, তারা কিন্তু তাদের গার্জেনরা কিন্তু অনেক মানুষকে বলতেছে ভাই আমাকে হেল্প মি, এবং অনেকে তাকে সাহায্য করার চেষ্টা করছে। কাজে ভালো মন্দ সফলতার মধ্যে নির্ভর করে কিন্তু আমাদের আমি যে কাজটা করলাম তার যাতে কোনো ফলাফল হলো। ধন্যবাদ। আমি আসলে আক্তার ভাইয়ের বক্তব্য শুনছিলাম। ওনার বক্তব্যের মধ্যে উনি প্রথমে যে কথাটা বললেন যে চেষ্টা তো অনেক কিছু করেছি, কি করতে পারলাম, হতাশা। ঠিক উনি আসলে এই ক্ষেত্রে ওনার হতাশাটা যেভাবে ব্যক্ত করেছেন, আমার আসলে এরকম হতাশা নেই। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত দেখা গেল যে আমি আমার সংসদ সদস্য হিসেবে আমার নির্বাচনী এলাকায় কিছু কাজকর্ম করেছি, সেটার আলাদা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হলো এজ এ সংসদ সদস্য হিসেবে জাতির প্রতি আমার কিছু দায়িত্ব এবং কর্তব্য ছিল, সেটা আমি টক শো লেখালেখির মাধ্যমে করার চেষ্টা করেছি। এটার ফলাফলটা হলো এরকম, যে সমস্ত প্রভাবশালী মন্ত্রী এমপির বিরুদ্ধে কথা বলেছি, টুডে আর টুমরো প্রত্যেকটা লোকের কিন্তু রাজনীতি থেকে পিছু হটতে হয়েছে, তাদের পদ পদবি চলে গেছে। ফলে এই অর্থে গোলাম মোল্লা রনি এবং টক শো এটার ক্ষমতাটা ফেলে দেওয়ার মতো না। আমি নাম ধরে ধরে বলতে পারি যে ওই লোকের এত তারিখে আমি সমালোচনা করেছি, তার এতদিন পরে তার মন্ত্রী পরিষদ থেকে তার মন্ত্রিত্ব চলে গেছে। আবার আমি যোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান ছিলাম। আমার ওখানে সচিব পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা ছিল, যে সমস্ত দুর্নীতিবাজ ডিজি পর্যায়ের কর্মকর্তা ছিল, আমি তাদেরকে চাকরিতে রিনিউয়াল করিনি,
এই ছোট পদে থেকে আমি পেরেছিলাম সেই কাজগুলো করার জন্য। আমার নির্বাচনী এলাকাতেও তদ্রুপ। আমি 5টা বছর ছিলাম, আপনি এখনই গিয়ে দেখেন সেখানে কাজকর্ম প্রত্যেকটা ক্ষেত্রেই আমি কিছুটা সার্থকতা, কিছুটা সফলতা, কিছুটা জনপ্রিয়তা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। ফলে আমি মনে করি যে কোনো কাজ শুধু সমালোচনা করলে হবে না, কথা বললে হবে না, সেই কথাবার্তা যদি সে বৈজ্ঞানিকভাবে এমনভাবে বলে এবং একটা বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে কাজ করে, তাহলে সেখানে সফলতা আসতে পারে। এবং আমার অতীতের যে অভিজ্ঞতা, আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেয়, এই অভিজ্ঞতা নিয়ে আশা করি আরো ভালো শুভ ফলাফল আসবে। ফলে রাজনীতি নিয়ে, নিজের কর্ম নিয়ে আমি একটু হতাশ নই আক্তার ভাইয়ের মতো। আক্তার ভাই যে কথাটা বলেছেন সেটা হলো বিচারপতি শাহাবুদ্দিন সাহেব সম্পর্কে অত্যন্ত সূক্ষ্ম, এবং আমি তাকে ধন্যবাদ জানাই যে এই বিষয়টি আসলে আমার মাথায় কিন্তু ইতিপূর্বে আসেনি। এবং আমি নিজেও ভাবি যে উন্নত বিশ্বে যা হয়, যখন যিনি প্রেসিডেন্ট থাকেন, প্রেসিডেন্ট যিনি আপাত দৃষ্টিতে সংখ্যাগরিষ্ঠ একটি দল, দেখা গেল যে একটি দল এককভাবে 130টি সিট পেয়েছে, এখন তার সরকার গঠন করার জন্য 170টি আসন লাগবে। সেক্ষেত্রে একক সংখ্যাগরিষ্ঠ যে দলটি পেয়েছে তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়, বলা হয়। সেক্ষেত্রে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যদি আসলে সেদিন সেইভাবে কথাবার্তা বলতেন, তাহলে রাজনীতিতে আজ আওয়ামী লীগ যেভাবে জাতীয় পার্টির পেছনে ছুটছে, কিংবা বিএনপি যেভাবে আপনার জামায়াত ইসলামের পেছনে ছুটছে, এই যে ছুটাছুটিটা, এটা অনৈতিক পর্যায় থেকে গিয়ে রাজনৈতিক পর্যায়ে একটা সম্মানজনক পরিস্থিতির সৃষ্টি হতো। অর্থাৎ একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে যদি পার্লামেন্ট ভবনের মধ্যে একটা ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপিরা এসে বলে যে ঠিক আছে আমার পক্ষে আসেন, এইভাবে আসেন, এইভাবে আসেন, ওটা তার জন্য অত্যন্ত সম্মানজনক এবং দলের জন্য ভালো। কিন্তু তা না করে যদি দেখা যাচ্ছে যে আউট অফ দ্য পার্লামেন্ট, বাইরে এসে বিভিন্ন রকম পদ পদবীর কথা বলে অনৈতিক একটা নেগোসিয়েশন করে, সেটা রাজনীতির যে নেতিবাচক ফল আনে, তার কিন্তু আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ফলে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যা করার করে গেছেন, আগামী দিনগুলোতে যদি জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের মতো কোনো মানুষ ওইরকম কোনো সুযোগ সুবিধা পান, তিনি এই বিষয়টা, আক্তার সাহেবের এই কথা মতো আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, তিনি এই বিষয়গুলো নজরে যদি আনেন, তাহলে হয়তো রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে, একটা কালচার প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে একটা নতুন নিউ ডাইমেনশন অফ কালচার সৃষ্টি হতে পারে। সেটি আমাদের সকলের জন্য ভালো। আর জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের আরো একটা ব্যাপার কিন্তু আমি বলি। প্রথম ব্যাপারটা হলো যে উনি এরশাদ সাহেবকে নিয়ে যে খেলাধুলা করেছেন, এটাও কিন্তু আমাদের রাজনীতিতে একটা খুব খারাপ ফলাফল বয়ে নিয়ে এসছে। ওই সময়টাতে তিনি যদি এরশাদ সাহেবের ব্যাপারে স্ট্রং হতেন, তাহলে পরবর্তীতে কিন্তু এই রাজনীতির এই বিষবাষ্পটা ছড়াতো না। অর্থাৎ উনি যদি মনে করতেন যে এরশাদ সাহেব কোনো অন্যায় করেনি, তাকে অ্যারেস্ট করার দরকার ছিল না, গৃহবন্দী করার দরকার ছিল না, কিন্তু তিনি তাকে ব্যস্ত দুজকের মধ্যে এমন একটা জায়গায় ছেড়ে দিয়েছেন, পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তাকে জেলে নিতে বাধ্য হয়েছে। এবং ওই যে রাজনীতিতে জাতীয় পার্টি এবং এরশাদ সংক্রান্ত যে সমস্যার সৃষ্টি হয়েছে, আজকে দেখেন এরশাদ সাহেবের কারণে পুরো 2 বছর, এই নামটার কারণে, জাতীয় পার্টির কারণে কোথাকার অর্শন এরশাদ, যিনি ক্ষমতায় ছিলেন, হ্যাঁ তিনি এখন বিরোধী দলীয় নেত্রী। আমি কি বলবো, লজ্জায় আমার মাথা কাটা যায়। হ্যাঁ, তিনি আইপিও ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ইউনিয়নে গেছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য। তো এই যে অবস্থাটা সৃষ্টি হলো, এই সৃষ্টিটার পেছনে কিন্তু সেই 91 সালে শাহাবুদ্দিন সাহেবের একটা ভুল সিদ্ধান্ত। এবং থার্ডলি, শাহাবুদ্দিন সাহেব সম্পর্কে আমার আরো একটা অভিযোগ আছে যে আওয়ামী লীগ কিন্তু তাকে যথাযোগ্য সম্মান দেখিয়ে, মর্যাদা দেখিয়ে তাকে রাষ্ট্রপতি পদে নিয়েছেন। কিন্তু রাষ্ট্রপতি পদে বসে উনি যে ক্ষমতাটা দেখিয়েছেন, এই ক্ষমতাটা তার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি ছিল না। তিনি যে কর্মগুলো করেছেন, সেই কর্মগুলো রাষ্ট্রপতির প্রোটোকলের মধ্যে পড়েনি। তিনি যেটা বীরত্ব ভাব দেখিয়েছেন, অর্থাৎ যে সমস্ত ফাইল তিনি রিফিউজ করে দিয়েছেন, এবং একটি মাত্র সময় দেখা গেল যে গণভবনের সাথে, বঙ্গভবনের সাথে একটা দা কুমড়া সম্পর্ক হয়ে গেল। টোটাল প্রশাসন ভিতরে একটা দ্বিধা বিভক্ত হয়ে গেল, এবং আমরা ভাবতে শুরু করলাম যে বাংলাদেশের রাষ্ট্রপতি বোধহয় পাকিস্তানের রাষ্ট্রপতি তার মতো ক্ষমতা সম্পন্ন। এই যে দলটি তাকে উপকার করলো, বেসিক্যালি তাকে তো রাষ্ট্রপতি বানানোর কথা বিএনপির, কেন তার দ্বারা তো সরাসরি বিএনপি উপকৃত হয়েছে। সেক্ষেত্রে বিএনপি তাকে না বানিয়ে শেখ হাসিনা তাকে প্রধানমন্ত্রী বানালো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানালো। সেখানে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে এই যতদিন তিনি রাষ্ট্রপতি ছিলেন শেখ হাসিনার সুখ হারাম করে দিয়েছে। তো এই জিনিসটি তার আসলে করাটা ঠিক হয়নি, এটা একটা অনৈতিক বিষয়। কেন তিনি রাষ্ট্রপতি হয়েছেন, এটা একটা অলংকারিক, আমরা তাকে অলংকার হিসেবে সেখানে বসিয়েছি আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য। আমরা তাকে সম্মান করলাম, আর তিনি আমাদেরকে প্রত্যেকটা পদে পদে অসম্মান করেছেন। এই অসম্মান
চলমানের কারণ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই রাষ্ট্রপতি সংক্রান্ত যে একটা উচ্চ ধারণা ছিল যে ওখানে একটা ভালো মানুষ বসানো যায়, কিংবা বিএনপি রাষ্ট্রপতি সংক্রান্ত একটা ভালো ধারণা ছিল, ঠিক সেই ধারণাটা সমস্ত ট্রেডিশনটা কিন্তু নষ্ট হয়েছে এই শাহাবুদ্দিন সাহেবের কারণে। অর্থাৎ দেখা গেল আমরা পরবর্তী সময় জিল্লুর রহমান সাহেবের মতো খুব বিশ্বস্ত ডেডিকেটেড লোকের রাষ্ট্রপতি বসলাম, তা না করে কিন্তু আমরা ডক্টর ইউনূসকে বসাতে পারতাম। আবার বি চৌধুরীর মতো মানুষ সেখানে দেখা যাচ্ছে দলীয় বৃত্তের বাইরে গিয়ে একটু যখন নিউট্রাল হওয়ার চেষ্টা করলো, তখনই কিন্তু খালেদা জিয়ার মাথা খারাপ হয়ে গেল ওই শাহাবুদ্দিন সাহেবের ঘটনা করে। অর্থাৎ রাষ্ট্রপতি পদটাকে অ্যাবসলিউটলি একটা দলীয় পকেট কমিটি বানাতে হবে, এই যে ট্রেডিশনটা, অর্থাৎ রাজনীতিবিদদের মনের ভিতরে যেটা ভয়, এই ভয়টা ঢুকে গেছে শাহাবুদ্দিন সাহেবের আমলে। ফলে আপাত দৃষ্টিতে ভদ্রলোককে অনেকের কাছে শ্রদ্ধাভাজন, কিন্তু আজকে ওনার খোঁচা পাওয়ার কারণে আমারও বেদনা জেগে উঠছে। আমার কাছে মনে হয় যে আলোচনা করতে চাইছিলাম গোলাম মোল্লা রনি আর মেজর আখতারুজ্জামানকে নিয়ে, এখন সেখানে জায়গাটা দখল করে নিলেন প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। এখন তার এটা তার নিয়তি, এটা বাস্তবতা। আপনি দেখেন আমি যে কথাগুলো বললাম বা উনি যে কথাগুলো বললেন আপনি ফেলে দিতে পারবেন না। আপনি এই যে দেখেন 1991 সালে যে প্রবলেমগুলো হলো, আজ যদি আমাদের রাষ্ট্রপতি পদে সম্মানিত লোকদেরকে, নিউট্রাল লোকদেরকে, শাহাবুদ্দিন সাহেব যেমন রাজনীতির বাইরে একটা লোক ছিলেন, এরকম লোকদেরকে যদি বিএনপি আওয়ামী লীগ বসাতে পারত এবং তারা যদি সেখানে একটা স্বতন্ত্র সম্মানজনক অবস্থান সৃষ্টি করতে পারতেন এবং নিজস্ব যোগ্যতা বলে কিছু রাজনৈতিক ক্ষমতা তারা রাজনৈতিক সরকারের কাছ থেকে আদায় করে নিতে পারতেন, তাহলে বোধহয় আজকে এই অস্বস্তিকর অবস্থাতে আমরা একটু হলেও কিন্তু আপনার স্বস্তি পেতাম। এই জিনিসটা কিন্তু একজন ভালো মানুষ, শিক্ষিত মানুষ, একজন সৎ মানুষ, তিনি নিঃসন্দেহে সৎ মানুষ, জেদি মানুষ, তিনি ইচ্ছা করে ওই জায়গাতে এই কাজটা করতে পারতেন। আমরা একটু বর্তমান আর সামনের দিকে তাকাই, অতীত থেকে সামনে এখানে একটু আসি, ঠিক একদম প্রেজেন্ট আসি। আপনি জানেন গত বুধ ও বৃহস্পতিবার লিমাতে ওয়ার্ল্ড ব্যাংক IMF এর এজিএম হয়েছে। আমাকে ভদ্রলোক ওই এজিএম থাকা অবস্থাতে একটা মেসেজ পাঠিয়েছে আমার ফেসবুকে মেসেঞ্জারে। তিনি বলছেন, মিস্টার প্যাটেল স্যাংশনিং ফিউ বাট হেলেন ক্লার্ক UNDP এন্ড ক্রিশ্চিয়ান লাগার্ডে IMF চিফ ডিসএগ্রিড। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি কোথায় হচ্ছে দেখেন, লিমাতে বাংলাদেশের জন্য রাজধানী লিমা, পেরুর রাজধানী লিমাতে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এজিএম হচ্ছে গত বুধ বৃহস্পতিবার কি তারিখ পরে, আজকে হলো $2 বিলিয়ন মধ্যে ছাড়ার কথা, সে আলোচনা হচ্ছে। সেখান থেকে আমাকে মেসেজ দিয়ে জানাচ্ছে, মানে ওই জানতে পারছে যারা ভদ্রলোক, মিস্টার প্যাটেল মানে ওয়ার্ল্ড ব্যাংকের সে স্যাংশন করতে চাচ্ছে, কিন্তু IMF এর চিফ মিস্টার লাগার্ডে, ক্রিস্টিয়ান লাগার্ডে এন্ড UNDP চিফ হেলেন ক্লার্ক তারা ডিক্লাইন করতেছে। তারপর এটার সঙ্গে সম্পর্ক যুক্ত হবে। সেখানে আবার আমাদের প্রিয় বন্ধু মিস্টার তারানকো তিনি আবার একটা দোতালি করছেন। উনি বলছেন যে ঠিক আছে, তারানকো সাহেব বলছেন UNDP থেকে যে উই আর গোয়িং টু হেল্ড ইলেকশন ভেরি সুন ইন বাংলাদেশ, তুমি টাকাটা রিলিজ করতে পারো। কথাটা খেয়াল করে দেখেন, যে সে গ্যারান্টার হচ্ছে এখানে টাকাটা দেওয়ার জন্য যে হি ইজ গোয়িং টু হেল্ড এন ইলেকশন ইন বাংলাদেশ ভেরি সুন। তারপরে দেখেন বাংলাদেশের রাজনীতি কিন্তু আমরা এখানে বসে আছি, কিন্তু হচ্ছে কিন্তু লিমাতে বর্তমান চাইলেন এগুলো কিন্তু আমার সামনে এখন আপনি দেখেন ফেসবুকে অনলাইন। তাহলে কোথায় লিমা? পেরুর রাজনীতিতে বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রিত হচ্ছে এবং সেখানে তারানকো সাহেব কার ভরসায়, কার কথায়, কার সঙ্গে কথা বলে উনি বলছেন যে এত ব্যর্থতার পরেও তারা UNDP ডিক্লেয়ার এন এজেন্ডা সুন টু অর্গানাইজ ইলেকশন আন্ডার UNDP ম্যানেজমেন্ট। UNDPর ম্যানেজমেন্টের আন্ডারে হি ইজ গোয়িং টু ডিক্লেয়ার এন ইলেকশন এজেন্ডা ইন বাংলাদেশ। এটা লিমাতে অলরেডি উনি বলে ফেলেছেন ওই মিটিং এ, যেখানে টাকাটা নিয়ে লেনদেন হচ্ছে। এই যে ঘরের খবর বাইরে আসলে, এখানে আমি একটু যোগ করে দিতে চাই যে এই যে বিদেশিদের বাংলাদেশে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কিছুতেই কাটছে না, আর মোটামুটি সবার কেটে গেল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডার কাটছে না। কাটছে না একই কারণে, কারণ আমি এর সঙ্গে আমার বক্তব্য এইটাই যে গোলাম মোল্লা রনিকে দল থেকে বের করে দিচ্ছে কেন, সে ব্যাপারে আমার কথা শুনে না কেন? না, কিন্তু যদি কথা শুনতো, তাহলে আমি যদি আজকে কথা শুনতাম তাহলে আজকে আমার অবস্থা হতো না। কথা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থা যেটা, যে ওরা কথা শুনতেছে না, তার কপালে জানি না আপনার আমার মতো আবার ভোগান্তি হয় কিনা। এখানে একটা মজার জিনিস আসছে, ওই ভদ্রলোক আমাকে আবার বলছে, মানে এটা আমার রিলেটেড উইথ মাই পার্টি, সে বলছে আমি মানে একটু ভয় নিয়ে বলতেছি, সে তার কথা বলছে যে আমি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা খুব খুশি এবং ওনারা খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসবেন
এবং তারেক রহমানও বাংলাদেশে তাড়াতাড়ি আসবেন ইলেকশন করার জন্য, তাড়াতাড়ি আসবে নাকি। এইটা শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম যে কি ব্যাপার, ওই লিমাতে হচ্ছে এই ঘটনা, এখন ওনারা আসবেন, আবার বলতেছে ভয় আসে আসলে আবার বেরোজি ভুট্টো হয়ে যায় কিনা, মানে ইকুয়েশন সে করতেছে। আমি তার কথাটা শুনে বললাম যে আমার বক্তব্যটা খুব পরিষ্কার করে বলে দিলাম যে প্লিজ do not make this mistake. If you have opportunity, please tell both Khaleda Zia and Tariq Zia not to come to country till next election date is declared. আমি কথা একটু গ্যাপ রাখতাম, নেক্সট ইলেকশন ডেট ডিক্লেয়ার বলতে, যেহেতু বলতেছে। বাট আমরা জানি, আমি আগে থেকে বলেছি যে বাংলাদেশে নেক্সট ইলেকশন হবে 2019 সনে। আমি তাকে বলেছি যে বাংলাদেশের নেক্সট ইলেকশন হবে 2019 সনে, এবং স্যার আই এম ট্রাইং টু টেল ইউ অ্যাবাউট ফিউচার হুইচ ইজ নট ব্রাইট টিল 2019। সে অতীত নিয়ে অনেক কথা বলেছিলেন। আমি বলছি যে আমি অতীত নিয়ে কথা বলছি না, আমি ভবিষ্যতের কথা বলতে চাচ্ছি, এবং ভবিষ্যৎটা আমাদের জন্য উজ্জ্বল নয় 2019 সাল পর্যন্ত। এটা যে মিনিং আমি ক্লিয়ার করতেছি না। There will be definitely change in situation, is my opinion, but that will not be in favor of BNP. I said with dangerous word, Khaleda Zia and Sheikh Hasina. Oh, sorry, both. Anyway, this is my prediction. My prediction. আমি তো বলছি the কাজে এখন এই prediction is a lot of meaning, a lot of analysis, a lot of this. কিন্তু ওই ভদ্রকে বললাম যে লিমাতে বসে যে ষড়যন্ত্র করেন 2019 সনের আগে ইলেকশন আপনি এই লিমার সঙ্গে এই যে 4 রাষ্ট্রদূতের যে কানেক্টেড, বিকজ যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক IMF বসবে, তখন তো খবর নেবে যে ওই বারে খবর কি। একজন বলবে যে ওর সঙ্গে স্বামী নিয়ে ঝগড়া হচ্ছে, ও বলছে ও ফুফুর সম্পত্তি দিচ্ছে না, আয় বেয়াদব এগুলা ডাকো, ওদেরকে কোনো সাহায্য দেওয়া যাবে না, ওরা যদি মিটমাট না করে তাহলে সাহায্য দেওয়া যাবে না। এগুলো তো গ্রাম্য পলিটিক্স গেছে লিমাতে। বিষয়টা একই জিনিস। আমাদের আক্তার ভাই হলো কি, বিষয়টা কি সম্ভবত গুলশান থেকে উনি 2-4 সপ্তাহের মধ্যে মতিঝিল এলাকাতে আসেনি, আর যদি এসেও থাকেন রাস্তায় যে কতগুলো বিলবোর্ড টানানো হয়েছে সেই বিলবোর্ডগুলো উনি দেখেননি। আর যদি বিলবোর্ড দেখেও থাকেন মেজাজ গরমের চোটে বিলবোর্ডে কি লেখা আছে উনি সেগুলো পড়েননি। উনি যদি রাস্তায় হাঁটেন তাহলে উনি দেখবেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন সহ বিভিন্ন লোকজন প্রমাণ সাইজের মাননীয় প্রধানমন্ত্রীর বড় বড় বিলবোর্ড রাস্তাতে টানিয়ে রেখেছে। প্রত্যেকটা বিলবোর্ডে হলো মাননীয় প্রধানমন্ত্রীর চমৎকার হাত দিয়ে এভাবে একটা স্বাগত জানানোর একটা সুন্দর একটা হাসি খুশি ছবি দেয়া আছে, এবং সেখানে লেখা আছে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেখুন, এই অপ্রতিরোধ্য শব্দটার অর্থ আপনাকে বুঝতে হবে। অর্থাৎ বাংলাদেশ এমন একটা গতিতে এগুচ্ছে যেটাকে প্রতিরোধ করার ক্ষমতা বাংলাদেশেরও কারণেই, পৃথিবীরও কারণেই। এবং সেটা যে কতটা আপনার সত্য তার আপনার এই যে লেখা দিয়ে বুঝলাম যে আপনাদের মধ্যে এক পক্ষ বলতেছে আপনি দেশে আসেন, আর এক পক্ষ বলতেছে দেশে আসবো না। আবার আসার সময় তারা বলতেছে দেশে আসবো, আগে আমার হাতটা ভালো করে দেখো যে আমার ভাগ্য আর বেনজির ভুট্টোর ভাগ্য কি একই না। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা, দেশীয় রাজনীতিটা কতটা অপ্রতিরোধ্য হয়ে গেছে। এখন ইন্টারন্যাশনালটাও অপ্রতিরোধ্য হয়ে গেছে। আপনি তারানকোর কথা বললেন, আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকার এই মুহূর্তে তারানকোকে কাউন্ট করার মতো পর্যায়ে নাই। আমার বিশ্বাস তারানকো যদি বাংলাদেশে আসতে চানও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা দেবেন না। আই এম শিওর, আপনি লিখে রাখেন উনি ভিসা দেবেন। আগে তো বাংলাদেশে এসছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন, প্রধানমন্ত্রী দেখা করেননি। কিন্তু তারানকো সাহেব যদি এই মুহূর্তে বাংলাদেশে আসতে চান, এই মুহূর্তে আমি লিখে দিতে পারি যে আমাদের ইউএন এম্বাসির যে ওখান থেকে আছে সে ভিসা দেবে না বাংলাদেশে। বলবো যে প্রবলেম আছে, বলবো যে তোমাদের যে মার্কিন নাগরিকদের বাংলাদেশে যে সিকিউরিটি প্রবলেম আছে, তো না ওটা ব্রাজিলিয়ান না, তারপরে আছে ইউএন অর্গানাইজেশন, তো প্রবলেম আছে, তো এই জন্য প্রবলেমের কারণে সময়ের সিকিউরিটি দিতে পারবো, তোমার ব্যাপারে তো অনেক অ্যালার্জি আছে, আমি তোমার ব্যাপারে সিকিউরিটি দিতে পারবো না, কারণ তুমি যেখানে যেখানে যাবা ওই জায়গার মধ্যে তোমার একটা প্রবলেম হতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হলো এই যে লিমা কনফারেন্সে ওয়ার্ল্ড ব্যাংকের $2 বিলিয়ন, $2 বিলিয়ন মানে কি বাংলাদেশের টাকার 16,000 কোটি
টাকা, 16,000 কোটি টাকা ছাড় করাবে। আপনি খোঁজ নিয়ে দেখবেন ওয়ার্ল্ড ব্যাংকে এই 16,000 কোটি টাকা যদি ছাড় করাতো, যেটা আগামী পঞ্চবার্ষিক পরিকল্পনা, মানে আগামী 5 বছর বসে বসে তারা এই $2 বিলিয়ন, আজ 30 কোটি, কাল 10 কোটি, 5 কোটি, মানে আগামী 5 বছরে। এখন সরকার কি করলো, এই বছরে যে আমাদের আপনি দেখবেন যে জাতীয় বাজেটে যে করা হয়েছে, তাতে স্থানীয় পর্যায়ে শুল্ক এবং অশুল্ক খাত থেকে সরকারের আয় হলো 2,80,000 কোটি টাকা। তা আমরা প্রতি বছর স্থানীয় ব্যবস্থা থেকে, মানে সোর্স থেকে 2,80,000 কোটি টাকা আয় করছি। এবং শুধু তাই না, কাস্টমস এবং আয়কর আলটিমেটলি তাদের টার্গেট ফুলফিল করে আরো সারপ্লাস হয়েছে। তো সেখানে আপনার 2 বিলিয়ন মানে 16,000 কোটি টাকা, তাও কি 16,000 কোটি টাকা 5 বছর বসে, পার ইয়ারে সেখানে ধরেন 2,000-3,000 টাকা। এটা তো আমাদের সরকারের অনেক ছোটখাটো কর্মকর্তা আছে, এগুলো তো এদিক ওদিক করে ফেলে, এদিক ওদিক করে ফেলে। তো এটা নিয়ে আওয়ামী লীগ সরকার চিন্তিত না। এবং থার্ডলি একটা ব্যাপার আছে আপনার নিয়তি। আপনি যে আকাশে বলে না গ্রহ, তারা, নক্ষত্র, আজকাল আধুনিক বিজ্ঞানের অনেক লোক বলে যে এগুলো বিশ্বাস করি না। আরে বাবা, বিশ্বাস কেন করবেন না? আকাশে যখন পূর্ণিমা হয় তখন কি জোয়ার হয় না? যখন অমাবস্যা হয় তখন কি সেই অমাবস্যার টানে সমুদ্রের যে স্রোত খুব প্রবল বেগে পড়ে না? গ্রহ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারা মানুষের অনেক কিছু নিয়ন্ত্রণ করে। এখন আওয়ামী লীগের পক্ষে নিয়তিটা চলে এসছে। আপনি গিয়ে দেখুন যে এখন মার্কিন যুক্তরাষ্ট্র যা কিছুই করতে চায়, সে তা সারা পৃথিবীতে একটা উল্টো শক্তি সেটাকে বিরোধিতা করে। অর্থাৎ শেখ হাসিনা কিন্তু ইচ্ছা করে, এই মুহূর্তে ইচ্ছা করে মার্কিন বিরোধিতা করছে। এবং আমার বিশ্বাস যে আগামী দিনগুলোতে তিনি আরো অপমানজনক শব্দ ব্যবহার করবেন আমেরিকার বিরুদ্ধে। এবং তার একটা বাস্তব প্রমাণ হলো, আপনার আইজি সাহেবের সাথে মিটিং করে আসছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের মার্কিন রাষ্ট্রদূত। মিটিং করার পরে আপনার আইজি সাহেব চমৎকার একটা কথা বলছে যে বাংলাদেশের সবার নিরাপত্তা বোধ আছে, যারা নিজেকে অনিরাপদ বোধ করে এটা তাদের মানসিক সমস্যা, সাইকোলজিক্যাল প্রবলেম। তাহলে এর চেয়ে তার মস্কারা, এর চেয়ে তার ঠাট্টা, এর চেয়ে অপমান আছে? আমার তো মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রে যারা লোক আছেন তাদের বলা উচিত যে আমরা তো মানসিকভাবে সুস্থ না অসুস্থ আপনি পরীক্ষা করে দেখেন। হ্যাঁ, তো আলটিমেটলি কিন্তু তারা যে বলছে, অর্থাৎ যে কোনো রাষ্ট্র বলছে যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের পুলিশ প্রধানের বক্তব্য অনুযায়ী তাদের সবারই সাইকোলজিক্যাল মানসিক সমস্যা আছে। মানসিক সমস্যা মিন্স কি, আরো ভালো বাংলায় বললে পাগল, আপনি যদি আরো সুন্দরভাবে বলেন তাহলে অটিস্টিক বলতে পারেন। হ্যাঁ, এরকম বিভিন্ন কথাবার্তা। এখন এই যে শব্দগুলো তারা উচ্চারণ করছে, আপনার কি মনে হয় যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন আইজি বা একজন মন্ত্রী এমনি এমনি করে কথাটা বলেছেন? তারা কিন্তু প্ল্যান করে, পরিকল্পনা করে কথা বলছেন যেন ওদের আতে ঘা লাগে, ওরা অপমান বোধ করে। না, ওরা লাগবে না। এবং ওরা যে লাগবে না তারও প্রমাণ আছে, এটা নিয়ে আবার কয়েকটা পত্রিকা করছে কি, মার্কিন প্রথম আলো থেকে শুরু করে আর কয়েকটা পত্রিকা মার্কিন পররাষ্ট্র দপ্তরকে লিখছে। লেখার পরে বলছে যে বাংলাদেশের সাথে তোমাদের সম্পর্ক কেমন? তারা বলতেছে যে অতীতে সারা জীবন যত সম্পর্ক ছিল তার চেয়ে সবচেয়ে হাইয়েস্ট রিলেশনশিপ বাংলাদেশে আমাদের যাচ্ছে। বাকিরা কিন্তু কথাবার্তা এরকমই বলে, আমাকে এরকমই বলে, কিন্তু কাজটা ওদের মতো করে। আবার দেখেন, ড্যান ডব্লিউ মজিনা আমার সাথে লাস্টে যাওয়ার আগে একটা মিটিং এ দেখা হলো। তা আমি বললাম যে তুমি যে বাংলাদেশে 35 থেকে 38% লোক আওয়ামী লীগ করে এবং 38% লোক ব্লাইন্ডলি শেখ হাসিনা যা বলে রাইট, শেখ হাসিনা কাঁদলে তারা কাঁদে, শেখ হাসিনা হাসলে তারা হাসে। তো এখন এই 38% লোক এবং বাংলাদেশ সরকার যারা চালাচ্ছে তারা বলছে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই। সম্পর্ক ভালো তো দূরের কথা, তোমরা আমাদের উঠতে বসতে বাস দিচ্ছ, আমাদেরকে বিপদে ফেলছো, আমাদের পদ্মা সেতু করতে দিচ্ছ না, আমাদের বিরুদ্ধে বিভিন্ন মহলকে লেলিয়ে দিয়েছো, স্বাধীনতার বিরোধী, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, আমাদের 71 সনে মেরে ফেলতে চেয়েছো, আমাদের 74 সনে দুর্ভিক্ষ সৃষ্টি করেছো তোমরা, আমাদের খাদ্যের জাহাজ ডুবিয়ে দিয়েছো, এই সমস্ত কথা বলতেছো। আর তোমরা বলতেছো সম্পর্ক স্মরণকালে সবচেয়ে ভালো যাচ্ছে। তাহলে তো সন্দেহজনক হলো আওয়ামী লীগের বাইরে তোমার কার সাথে সম্পর্ক আছে? তুমি এই সমস্ত কথাবার্তা কারো বুঝাইতেছো? তা আমাকে মুজিনা, আমার কথা শুনে মুজিনার মুখ কালো হয়ে গেছে। পাশে একজন লোক বলে গেছে, ভাই তুমি তো আমেরিকান তো চিনো না, তোমার ভিসা বন্ধ করে দেবে। আমরা দেখ ভিসা বন্ধ করে কোনো অসুবিধা নাই, কিন্তু কথাটা আমি বলেছি সেম ওয়েতে কথাগুলো বলছি। এর কারণটা শেখ হাসিনা কেন এই কাজ করবে? এর কারণটা করবে কি, আপনি দেখেন মিডল ইস্টের রাজনীতি দেখেন, হঠাৎ করে এখন কিন্তু ভারত আর কোনো আঞ্চলিক শক্তি নয়, ভারত কিন্তু একটা বিশ্ব শক্তি। এখন আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটা দ্বিপাক্ষিক এমন একটা ধরম মহরম সম্পর্ক হলো, এই সম্পর্ক হওয়ার ওইদিন 1-2 বছরের মধ্যে ভারত বিশ্ব শক্তি হয়ে গেল। আপনি আওয়ামী লীগের তকদির না? আবার দেখেন রাশিয়ার কোনো খোঁজ খবর নাই, দেউলিয়া হয় যায় অবস্থা। রাশিয়াতে যখন এই কয়দিন আগে সোনার দাম কমে গেল, তেলের দামটা কমে গেল এবং মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে দেউলিয়া করার জন্য সে করলো কি, তার নিজস্ব রিজার্ভ গত 50 বছরের মধ্যে ফার্স্ট তার রিজার্ভ তেল সে
উত্তোলন করলো যাতে তেলের বাজারটা কমে যায়। ফলে $130 পর্যন্ত যে তেল উঠেছিল সেই তেল মাত্র $40, $45, $55 এখন ক্রুড অয়েল বিক্রি হচ্ছে। এর মূল কারণ হলো এর বিনিময়ে প্রতিদিন $1 বিলিয়ন করে রাশিয়ার লস হবে। তা রাশিয়ার মাজার ভাঙবে, এই জন্য আমেরিকা এই কাজ করেছে। দেখেন নিয়তি কি করলো, সিরিয়ার যুদ্ধে এবং আফগানিস্তানের যুদ্ধে এমন অবস্থা করে ফেললো যে এখন সারা দুনিয়া পুতিন ছাড়া কিছু বলে না। ইউটিউবে দেখি পুতিন গান গায়, মানুষ নাচে, পুতিন সমস্ত কিছু করে। এবং যেহেতু পুতিনের সাথে আমাদের জয় সাহেবের ভালো সম্পর্ক, মাননীয় প্রধানমন্ত্রীর ভালো সম্পর্ক, এবং সম্পর্কটা পারিবারিক পর্যায়ে, তো দেখেন কপাল কত ভালো যে আমেরিকা সিরিয়াতে পরাজিত হলো, পুতিন জয়লাভ করলো, আর আওয়ামী লীগের কপাল খুলে গেল। বুঝতে পারছেন ঘটনাটা? ভারত বিশ্ব শক্তি হয়ে গেল। এখন এই অবস্থাতে সে যতই রকম ওবামাকে গালাগালি করবে, যতই রকম এই আওয়ামী লীগের লোকজন আমেরিকাকে গালাগালি করবে, আমার তো মনে হয় যে বিশ্ব ব্যাংকের লোকজন কবে বাংলাদেশ থেকে তাড়ায় দেয় আওয়ামী লীগ। যদি তাড়িয়ে দেয় তাহলে ঘটাঘাট করে দেখা যাচ্ছে যে ওদের যে এন্টি গ্রুপটা, অর্থাৎ চায়না বিশ্ব ব্যাংকের কন্টেম্পোরারি কিন্তু একটা ব্যাংক করতে চাচ্ছে, এবং সেই ব্যাংকে বাংলাদেশ ফাউন্ডার সেখানে অবস্থা। তো বাংলাদেশ তোমার ওদের দরকারটা কি, আমরা তোমাকে টাকা দেবো। এই যে অবস্থাতে দেখেন যে জিও পলিটিক্স মানে গ্লোবাল পলিটিক্স, ভূতাত্ত্বিক রাজনীতি এবং আকাশের গ্রহ নক্ষত্রের রাজনীতি সবই আওয়ামী লীগের পক্ষে চলে আসছে। ফলে ওনার এক কথা বলে আমি শেষ করতেছি যে 2019 সালে উনি এটা নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের আশা করতেছে। আপনি নিশ্চিত থাকুন স্যার, 2019 সন পর্যন্ত মাশাআল্লাহ যদি আমরা যেতে পারি, 2019 সনে এমন দেখাবো 153 না 300টা। হ্যাঁ, ওকে, গুড। এতক্ষণ আমি তো রনি সাহেবের কথা শুনলাম, এই প্রসঙ্গে আমি লিমা বন্ধুকে যে কথাটা বলেছি আপনার কথা বলা আগেই যেটা আছে, সেটা হচ্ছে উই নিড নিউ লিডারশিপ ইন বোথ ক্যাম্প, বাট শেখ হাসিনা ইজ দ্য বেস্ট আন্ডার প্রেজেন্ট সিচুয়েশন। তা আপনি যে অ্যানালিসিসটা দিলেন, যে কথাটা বললেন, বলার পরে পুরো মিলে গেছে, কি বললেন যে শি ইজ দ্য বেস্ট প্রাইম মিনিস্টার এভার উই হ্যাভ গট ইন বাংলাদেশ। শেখ হাসিনা আজকে জিও পলিটিক্সে বলেন, লোকাল পলিটিক্সে বলেন, আন্তর্জাতিক অবস্থা বলেন, রাশিয়া আমেরিকান পলিটিক্সে বলেন, সে 16 কোটি মানুষের 16 কোটির বেশি হবে, 17 কোটি সিঙ্গেল হ্যান্ডে চালাচ্ছেন। এবং যেখানে আজকে IMF এর টাকাকে নো বলার মতো শক্তি অর্জন করতে পেরেছেন, যে 16,000 কোটি টাকা আপনি যে ইগনোর করে দিলেন, এই 16,000 কোটি টাকার জন্য কিন্তু একদিন আমাদের ভিক্ষা করতেছে, একদিন গলায় গামছা নিয়ে গিয়ে দাঁড়ায় থাকতে হয়েছে IMF বিশ্ব ব্যাংকের কাছে। কাজে আজকে বর্তমানে প্রেক্ষাপটে শেখ হাসিনা দ্য বেস্ট প্রাইম মিনিস্টার, এই কথা আপনি বলছেন। এবং আমি সেই কথা তাকে বললাম যে তোমরা লিমাতে বসে যত ষড়যন্ত্র করো, বাস্তবতার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নাই। আমি বললাম স্যার, থিওরিটিক্যালি you people are correct, but practical implication is very complex. Khaleda Zia had made wrong political allies with Jamaat and Paki, which has cost her big damage. আমি ওনাকে বলেছি যে আপনি যে তথ্যগুলো আমাকে দিয়েছেন তাত্ত্বিকভাবে এগুলো বলা খুব সহজ, কিন্তু এগুলোকে বাস্তবায়ন করতে গেলে যে কমপ্লিকেসি হয় সেটা সাবধান থাকতে হবে। আজকে ম্যাডাম কিছু ঐতিহাসিক ভুল করে ফেলেছেন, যেমন ভুল করেছেন জামাতের সঙ্গে এলি করে, ভুল করেছেন পাকিস্তানের সঙ্গে এলি করে, সেটা আপনি শুধরাবেন কেমনে? আপনাকে আজকে যত চেষ্টাই করেন এন্টি ইন্ডিয়া হতে, ইন্ডিয়ার বাইরে যেতে, ইট ইজ প্র্যাকটিক্যালি নট পসিবল। আপনাকে আজকে ইন্ডিয়ার সঙ্গে একটা ডুয়াল রোল প্লে করতে হবে। ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়া মানেই এই বিজেপি না, ইন্ডিয়া মানে কংগ্রেস না। ইন্ডিয়া যদি বিজেপি ক্ষমতা থাকে, ইউ ট্রাই টু ফাইন্ড আউট এ ফ্রেন্ডস উইথ কংগ্রেস। আর কংগ্রেস সঙ্গে তো মিল না থাকে, তাহলে বিজেপির লোক বন্ধুত্ব করো। বাট ইন্ডিয়া অ্যাজ এ হোল নেশন, অল আর নট বিজেপি পিপল। ইন্ডিয়া অ্যাজ এ হোল আর নট কংগ্রেস পিপল। ইন্ডিয়া অ্যাজ এ হোল ইজ নট এনডি বাংলাদেশ পিপল। সো ইউ ফাইন্ড আউট এলিজ ইন ইন্ডিয়া, ফাইন্ডিং এলিজ ইন পাকিস্তান। আপনি চাইনার সঙ্গে ফ্রেন্ডশিপ করবেন, কিন্তু আপনি দরজা বাঁচাবে কে? আপনার রাস্তাটা বাঁচাবে কে? আপনার ঘরের সঙ্গে তো সে। কাজে আপনাকে পলিটিক্স এখানে চেঞ্জ আনতে হবে। আজকে যে কথাটা বললেন যে শেখ হাসিনার সঙ্গে, জয়ের সঙ্গে পুটিনের ফ্রেন্ডশিপ, তাহলে এই যে তার একটা প্লাস পয়েন্ট হয়েছে। এবং এই রাশিয়া কিন্তু আমাদের 71 সনে যে সমর্থন করেছে আমেরিকার বিরুদ্ধে, এটা প্রমাণিত বন্ধু। কিন্তু তাহলে আমার বিএনপি বন্ধুটা কোথায়? আমরা কোথায় পাচ্ছি? কাজে আজকে আপনি যে কাজই করেন, আমি আগেই বলেছিলাম, ভাইয়ের সঙ্গে প্রথম দিয়ে শুরু করেছিলাম যে সব কাজের একটা গুড সাইড, ব্যাড সাইড আছে। সব কাজগুলো কিন্তু সবাই মেনে নেয় না, কিন্তু সফলতা যখন আসে, when you are successful, তার কথা আছে না, পুরো কথা, অনেক ঐতিহাসিক কথা, সবাই আমার কথা না,
ভিক্টরি হ্যাজ মেনি ফাদার বাট ডিফিট হ্যাজ নান। আপনি যখন জয়ী হবেন তখন দেখবেন আপনাকে সবাই বলবে ও আমি ছিলাম, আমি বলছিলাম, আমার কথা মতো হয়েছে। আর যখন হেরে যাবেন তখন আপনি, আমাদের জীবনে এরকমই। আজকে যেটা কথাটা শুরু হলো পরাজয় দিয়ে, আজকে আমার পক্ষে আপনার পক্ষে মানুষ নাই, এটা বাস্তব সত্য। আমার ফেসবুকে কয়টা লোক কথা বললো হিসাব করে দেখেন। আমার গ্রামে এক সময় আমার বাড়ির সামনে যে লোকগুলো সারাদিন বসে থাকতো তার 10 ভাগের 1 ভাগ তো ফেসবুকে আপনার মানে হ্যাঁ বলে না, কিন্তু আজকে তারা কোথায়? আজকে তো বসে থাকে না তারা, এটা বাস্তবতা। কিন্তু হয়তো তাদের প্রয়োজনে যদি আমি যাই তারা আমার কাছে আসবে। আচ্ছা, তাদের সমস্যা যদি হয় তাদের সমস্যার সঙ্গে আমাকে আইডেন্টিফাই করতে হবে, তাদের সঙ্গে আমার যেতে হবে। আজকে আমি ইচ্ছা করলে কিন্তু রাস্তাটা কাঁঠাল গাছ কেটে রাস্তা বাড়াতে পারবো না, কারণ আমার বিরুদ্ধে হবে। কিন্তু যদি একজন বাধা দেয় যে রাস্তা করতে দিব না, আমি কিন্তু তখন তার সঙ্গে হেল্প করতে পারবো। একটু শেষ করতেছি। আজকে ধরেন যে আমি আসি টিচারদের নিয়ে আমার স্কুল কথাটা উঠলো, একটা মেয়ের মেয়ে না, টিচাররা কেউ সহমত আসবে না, বুঝতে পারছি। একটা ক্লাস নিয়ে চলে যাবে, একটা গ্রামের একটা কলেজ, একটা ইংরেজি সাবজেক্টে একজন টিচার সরকারের পক্ষ থেকে পাওয়া যায়। সেখানে ছাত্র হলো 700, 600, 500 একই বছর ভর্তি হয়। 500 ছেলেকে মেয়েকে একজন ইংরেজি শিক্ষক কি করে পড়াবে? যার ফলে প্রতি বছর দেখা যায় ইংরেজিতে 40%, 50%, 60% ছেলে মেয়ে ফেল করে। আমার কলেজের ফলাফল খারাপ হয়। এখন টিচারদেরকে বলা হয়েছে আপনারা সবাই মিলে এই ক্লাসগুলো নেন, হেল্প করেন। তারা কঠিন সংখ্যা করতে রাজি আছে, কিন্তু কলেজে এসে পড়াতে রাজি না। ও তাদেরকে কি বলবেন? তাদের কিছু বলতে গেলে কি হবে? তখন আপনাকে টাফ হইতে হবে। 10:30 কলেজ করা হয়েছে, তার 12টায় আসবে। তাকে কি বলবেন? হিসাবে কি বলবে? সাইন করে কি লিখে 10:30 লিখে দেয়। প্রিন্সিপাল আবার সেটাকে অ্যাকসেপ্ট করে। তারপর কি বলবেন? আপনার প্রিন্সিপাল যদি তাকে না ধরে, আপনি কেন 11টায় আসে 12টায় আসে ধরবে না। প্রিন্সিপাল টিচার এক। টিচারদের বলবেন আপনি কি করবেন, অ্যাকশন নেবেন, ম্যানেজিং করবে অ্যাকশন নেবে, 2 দিন পরে ম্যানেজিং করে বন্ধ করে দেবেন। সামনে তো সরকার দল না, আমার এমপি আছে, এমপি মনে করবে যে কলেজে আমি লাগাই দিই, বন্ধন লাগাই দিবে। আমরা কি কলেজে মারামারি করবো, ওটা লেখাপড়া করাবো? কাজে আমি যেটা বলছি, পরাজয়টা হলো, আমরা তো জয়ের জন্য চেষ্টা করে আসছি, আপনি চেষ্টা করে আসছেন, আমি মনে করি আপনি জয়ী হন, ভিক্টোরিয়াস হন, দেন দে উইল স্যালিউট ইউ। কিন্তু আজকের অবস্থার পরিপ্রেক্ষিতে ইট ইজ দ্য শেখ হাসিনা একমাত্র বিজয়ী, আর বাকি আমরা সবাই পরাজিত। না, এখানে আমাদের আক্তার ভাই যেভাবে বিএনপিকে পরাজিত দল হিসেবে এবং মানে রুইন্ড ধ্বংসপ্রাপ্ত দল হিসেবে বলে একটা সূক্ষ্ম রাজনৈতিক চাল চাললো, সেটা আমি হয়তো কনফিউজড হব, আমার মাথায় বুদ্ধি শুদ্ধি কম, কিন্তু প্রধানমন্ত্রী কনফিউজড হবেন না। কেননা প্রধানমন্ত্রী এখনো মনে করেন যে বিএনপি একটা শক্তিশালী দল এবং অত্যন্ত পপুলার একটি দল। এই দলের নেতৃত্বের পর্যায়ে অসংখ্য ভুল আছে এবং তারা বিশৃঙ্খল অবস্থা আছে, কিন্তু বিশৃঙ্খল জিনিসগুলো কিন্তু পপুলার পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফলে উনি ওনার যে যত রাজনীতি আছে, উনি কিন্তু বিএনপি কেন্দ্রিক রাজনীতি করছেন, উনি কিন্তু নিউট্রাল রাজনীতি করছেন না। ওনার হয়তো মনে হতে পারে যে এখন খালেদা জিয়া বিদেশে, উনি হয়তো আর আসবেন না, তারেক রহমান বিদেশে, উনি হয়তো আসবেন না, বিএনপির প্রত্যেকটা লোক সকালে ইয়া নফসি বলে, বিকালবেলা ইয়া শেখ হাসিনা বলে। এখন এদের অবস্থা দেখে তিনি আত্মতৃপ্তিতে ভোগেন না, উনি এখনো কিন্তু বিএনপিকে আক্রমণ করে যাচ্ছেন। এবং সেই আক্রমণ করে কিভাবে দেখেন, এই যে 2জন বিদেশি নিহত হলো, উনি তখন দেশের বাইরে ছিলেন, উনি দেশের বাইরে থেকে হুঙ্কার দিলেন আমি আসতেছি, খুঁজে বের করতেছি। উনি বাংলাদেশে আসার সাথে সাথেই দেখা গেল বিএনপির প্রত্যেকটা লোকের জ্বর চলে আসছে। এখন তারা ভয়ে মরে যাচ্ছে যে লোক মূল্য বিদেশি কারে কারে ফাঁসাবে। এই চিন্তায় আপনি গিয়ে দেখেন যে ঢাকা শহরের মেইন রোডের যে ফার্মেসিগুলোতে আপনার থার্মোমিটার নাই, সব বিএনপি লোকেরা কিনে ফেলছে। সকালে একবার জ্বর মাপে, বিকেল একবার জ্বর মাপে। আপনি দেখেন সব থেকে আসছে। দেখেন সময় নেই রাজনীতিতে, আমরা এত সহজ সরল করে বলেন। দেখেন বেগম খালেদা জিয়া যতদিন দেশে ছিলেন, এই যে এখন বিদেশে গেছেন, উনি মুক্ত হয়েছেন, উনি কিন্তু জেলখানায় ছিলেন। সেই জেলার ছিল শিমুল বিশ্বাস, তার অধীনে জেলখানায় ছিলেন, এবং সরকার যখন যেটা খুশি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে। কিন্তু আজকে উনি মুক্ত, উনি কিন্তু এখন নিয়ন্ত্রিত হবেন না। যে কোনো কারণে হোক বেগম খালেদা আজকে বেরিয়ে যেতে পারছে সরকার নিয়ন্ত্রণ থেকে। এবং বেগম খালেদা জিয়া আজকের এই বিশ্বের যুগে সেই লিমাতে কি হচ্ছে তার সমস্ত খবর চলে আসতেছে, ওখানে ইনস্ট্রাকশন চলে আসবে, এটা করতে হবে। শুনেন, এই দিন না, ধন্যবাদ। খুব সংক্ষেপে 2 মিনিট সময়। যেটা বলছিলাম
সেটা হলো যে উনি এখনো পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী বিএনপিকে কিন্তু টার্গেট করছেন। এখন দেখেন, দুটো বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পরে সমস্ত পত্রিকাগুলো, মেজর মেজর পত্রিকাগুলো আসছে যে বিএনপির অনেকের গুম হারাম হয়ে গেছে, তারা ভয় পাচ্ছে কারে কারে আটকানো হবে। এবং এই মামলায় যদি বিএনপির কোনো কোনো লোককে আটকানো হয় তাহলে কিন্তু সে যে দীর্ঘদিন তাকে জেলে থাকতে হবে তার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা আছে। তাই রাজনীতির যে এই যে ক্ষেত্রটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝে গেছেন যে কোন জায়গাতে কিভাবে রাজনীতি করতে হবে। ঠিক এই বোধ এবং বুদ্ধি থেকেই কিন্তু এখন সমস্ত কিছু পরিচালিত হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। এবং আরেকটা ব্যাপারে বললেন যে দেখেন, আওয়ামী লীগ কিন্তু তার যে বন্ধুগুলো সৃষ্টি করতে পেরেছে অতীতে, যাদের সঙ্গে সেই ৭২-৭৩ সনের সম্পর্ক ছিল, সেই সম্পর্কের বাইরেও কিন্তু তারা নতুন করে নিউ ডাইমেনশনে রিলেশন করে ফেলছে। যেমন চীনের সাথে, চীন তো বেসিক্যালি বিএনপির সম্পত্তি, সে চীনের সাথে তাদের সম্পর্ক। সৌদি আরবের সঙ্গে কিন্তু আওয়ামী লীগের সম্পর্ক ভালো ছিল না। হ্যাঁ, এটা আওয়ামী লীগ কিন্তু সম্পর্কটা করে ফেলছে এবং এত সুন্দর সম্পর্ক করে ফেলেছে যে এইবার বাদশাহ সালমান সাহেব যখন নতুন ক্ষমতায় আসলেন, তো নতুন ক্ষমতায় আসলে উনার সৌজন্যে বেগম জিয়াকে দাওয়াত দেওয়া হলো যে আপনি গিয়ে সরকারি খরচে রাজকীয় মেহমান হিসেবে ওমরা করতে যান। তো উনি একটা লিস্ট দিলেন যে আমার সঙ্গে এই সফর সঙ্গী যাবে, তার মধ্যে সম্ভবত উনি যারাকে দেখতে পারেন না তার নামও ছিল, এনিওয়ে নাম ছিল। তো উনি বললো যে না, এটা হবে না, এটা হবে না। এবং এইটা বিএনপি রাজনৈতিক ইতিহাসে প্রথম যে সৌদি আরব থেকে বিএনপি নেত্রীর কথা মতো ভিসা হয়নি এবং তিনি রাগ করে গেলেনই না সৌদি আরবে। তাহলে কি হচ্ছে, সৌদির সাথে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটাকে তো টার্ন করে বাংলাদেশে চলে আসছে। আমরা সবাই জানতাম যে টাইম স্কোয়ার নামে মালয়েশিয়াতে একটা আছে, কুয়ালালামপুরে বড় বিল্ডিং আছে, সবাই গেলে আপনাদের মালয়েশিয়াতে যে কোনো বাঙালি বলবে এটা কোকর বিল্ডিং, এটা তারেকের বিল্ডিং বলে বদনাম করে। যেটা আমি জানি না এটা তাদের বিল্ডিং কিনা, বিশাল সবচেয়ে মানে টাইম স্কোয়ার বলা হয় কুয়ালালামপুরে। এর থেকে এখানে হলো বিএনপির যত লোকজন আছে তারা ওখানে থাকে, তাদের ইনভেস্টমেন্ট এবং মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে বিএনপির একটা ঐতিহাসিক সম্পর্কটা ছিল, এ সবাই জানে। আপনি দেখেন আওয়ামী লীগের আমলে কিন্তু এই সম্পর্কটা আবার রিভার্স করেছে। এখন বর্তমান সরকারের সাথে যে নাজিব রাজ্জাক, তার সাথে বর্তমান আওয়ামী লীগ সরকারের সাথে যে সম্পর্কটা বাইলেটারাল, দ্বিপাক্ষিক সম্পর্কটা হয়ে গেছে। ফলে এই অবস্থা নিয়ে আগামী দিনগুলোতে রাজনীতিটাতে কোন জায়গাটাতে যায়, এটা হয়তো মানুষদের মধ্যে শেখ হাসিনা যদি উইশ করে যে না আমি সিটা ফাটাভাবে বিএনপিকে একটা সুযোগ দিতে চাই, জামাতকে ক্ষমা করে দিতে চাই, অমুক লোকের টকশোতে চাই যে সে আসুক মাঝে মধ্যে, মানে ক্ষমতাটা হয় কি একদম মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, মানে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত চলে গেছে। মানে ওনার ক্ষমতা আগামীতে ইলেকশনে কে বিরোধী দল হবে সেখান থেকে শুরু করে টকশোতে যে গেস্ট আসবে ওটাও তার অনুমতি লাগবে। তাই এখন এই অবস্থাতে তিনি কি মনে করেন তার উপর অনেক কিছু নির্ভর করতেছে। তার সাথে সাথে ওই যে আসমানে যিনি আছেন আল্লাহ, তার ইচ্ছাটা হলো সবচেয়ে বড় ব্যাপার, যে উনি আসলে কি চান। তবে একটা ব্যাপার হলো কি জানেন, যে অনেক কিছুর পরেও অনেক সুন্দর সকাল মুহূর্তের ভিতরে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়। প্রকৃতি বড় নিষ্ঠুর এবং এখানে কখনই কোনো অবিচার এবং অন্যায় প্রকৃতি অন্যায় সহ্য করে না। যদি আজকের এই প্রেক্ষাপটটা আমি জানি না সরকারদের মন মানসিকতা কেমন আছে, যদি সেটা পজিটিভ থাকে এবং জনকল্যাণকর হয় তো হয়তো তারা ঐশী সাহায্য পাবেন। কিন্তু এর মধ্যে যদি অহংকার থাকে, এর মধ্যে যদি মানুষকে ছোট করার প্রবৃত্তি থাকে, এর মধ্যে যদি গুনাহ থাকে, তাহলে কোন জায়গা থেকে যে বিপর্যয় নামবে, কোন জায়গা থেকে যে বিপর্যয় নামবে তা তারা নিজেরাও জানেন। এখানে 30 সেকেন্ড প্রকৃতিকে দায়ী করছেন বলে বা আল্লাহকে আপনি বলছেন বলে যদি আকাশে থাকেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা যতটুকু তাজ্জুদ নামাজ পড়ে বাংলাদেশে খুব কম লোক ততটুকু পড়ে। তাহলে আল্লাহ রহমত যদি পড়তে হয়, আল্লাহ রহমতটা তার উপরেই পড়বে। আপনার আমার সে রহমত পাওয়ার মতো অধিকারও আমার নাই। না, তাহাজ্জুদ পড়তে হবে আপনাকে। হ্যাঁ, তাহাজ্জুদ পড়েন, ওনার সাথে একটু বেশি পড়তে হবে, তাসবিহ নিয়ে ঘুরতে হবে। কিন্তু আমরা কিন্তু তার দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেইলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান তৃতীয়মত আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটোই, বুধবার দুপুর 11:30, শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মেজর মোহাম্মদ আখতারুজ্জামান এবং মোহাম্মদ গোলাম মোল্লা রানী, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী স্বীকার করুন কিংবা না করুন, আলোচনাগুলো আছে যে পরিত্যাজ্য, পরিত্যক্ত, সমালোচিত, নিন্দিত, নন্দিত, বিতর্কিত বা পরাজিত বা পলাতক ব্যক্তিদের নিয়ে আমরা কথা বললাম এতক্ষণ। দুজনই আত্মকথন, আত্মসমালোচনা বা কথাবার্তার মধ্য দিয়ে অনেকটা আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কিন্তু মূল বৈশিষ্ট্য দুজনের যেটি বলা প্রয়োজন, বাংলাদেশের রাজনীতিতে যেটি একেবারেই অনুপস্থিত, তারা ভালো করুন কিংবা মন্দ করুন, তাদের আজকের বক্তব্য গ্রহণযোগ্য হোক কিংবা না হোক আপনাদের কাছে, দুজন মোটামুটি ভাবে একটা স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে
রাজনীতি করবার চেষ্টা করেছেন এবং করছেন, সেটি পরিত্যাজ্য হোক, গ্রহণীয় হোক কিংবা বর্জনীয় হোক। এবং আমাদের রাজনীতিবিদদের মধ্যে এই জিনিসটারই এখন সবচাইতে বড় অভাব। কজন রাজনীতিকের মেরুদণ্ড আছে বা সোজা আছে সেটি একটু গবেষণার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভ